এক খুব ভোরে মনসুর চাচা যখন তার কাজে যাচ্ছিলেন তখন একজন ভবিষ্যৎ বক্তা তার পথ রোধ করে দাঁড়ায় এবং তাকে এমন এক ভবিষ্যৎবাণী শোনায় যা তার জীবনের গতিপথ বদলে দেয়। ভবিষ্যৎ বক্তা তাকে বলল, আপনার এক সন্তানের জীবন অন্যজনের মৃত্যুর ওপর নির্ভরশীল। মনসুর চাচা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ভবিষ্যৎ বক্তার দিকে তাকিয়ে বললেন, তোমার কথার মানে কি বুড়ি? ভবিষ্যৎ বক্তা বলল, সময় এসেছে আপনার 2 সন্তানের মধ্যে একজনকে বেছে নেওয়ার, নইলে এখন থেকে 2 বছরের মধ্যে আপনি দুজনকেই হারাবেন। তারপর সে তাকে রেখে চলে গেল। মনসুর চাচা আর কাজের দিকে এগিয়ে গেলেন না। যা শুনেছেন তা ভাবতে ভাবতে বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলেন। মনসুর চাচা ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি দিন এনে দিন খেতেন, কিন্তু তিনি ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎবাণীতে কিছুটা বিশ্বাস করতেন। তার একজন সৎ স্ত্রী এবং 20 বছর বয়সী এক ছেলে ও এক মেয়ে যমজ সন্তান ছিল। এছাড়াও তার ছোট ছোট সন্তানও ছিল। মনসুর চাচা তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখী জীবন যাপন করছিলেন, কিন্তু ভবিষ্যৎ বক্তার কাছ থেকে যা শুনেছেন তা তার সেই সুখের পথে বাধা হয়ে দাঁড়ালো। দিন কেটে গেল। মনসুর চাচা তার স্ত্রীকে ভবিষ্যৎ বক্তার কথা জানাননি, যাতে তাকে চিন্তার ভার বহন করতে না হয়। তিনি বিষয়টি নিজের ভেতরেই চেপে রাখলেন, যতক্ষণ না তার চেহারায় দুঃখের ছাপ ফুটে উঠল। তার স্ত্রী তা লক্ষ্য করলেন। তখন তার স্ত্রী তাকে তার দুঃখ ও উদ্বেগের কারণ জিজ্ঞাসা করলেন। মনসুর চাচা আর নিজের ভেতরে তা চেপে রাখতে পারলেন না, তাই তিনি তার স্ত্রীকে ভবিষ্যৎ বক্তার কাছ থেকে যা শুনেছেন তা জানালেন। তার স্ত্রী ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করতেন না এবং এগুলোকে সেই সব জাদুকর ও প্রতারকদের মিথ্যা ও কুসংস্কার ছাড়া আর কিছুই মনে করতেন না। তাই তিনি তার স্বামীকে এই কুসংস্কারগুলিতে কান না দেওয়ার পরামর্শ দিলেন এবং বললেন যে তিনি সেই ভবিষ্যৎ বক্তার কাছ থেকে যা শুনেছেন তা মিথ্যা দাবি ছাড়া আর কিছুই নয়। মনসুর চাচা তার স্ত্রীর পরামর্শ শুনলেন এবং ভবিষ্যৎ বক্তার কথা ভুলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে যখনই তার সন্তানদের একজনের সাথে কিছু ঘটত, মনসুর চাচার সেই ভবিষ্যৎ বক্তার কথা মনে পড়ে যেত এবং তিনি ভাবতেন যে তার ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। মনসুর চাচা এভাবেই দিন কাটাতে লাগলেন, যতক্ষণ না 2 বছর প্রায় শেষ হয়ে এলো। তখন ভবিষ্যৎ বক্তা আবার তার কাছে এসে তাকে আগের কথা মনে করিয়ে দিল এবং বলল, 2 বছর প্রায় শেষ হয়ে এসেছে। যদি তুমি আমার কথা মতো তোমার সন্তানদের একজনকে বেছে না নাও, তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হবে এবং দুজনেই ধ্বংস হয়ে যাবে। মনসুর চাচা ভবিষ্যৎ বক্তার কথা শুনলেন, কিন্তু তার স্ত্রীর বলা কুসংস্কার ও মিথ্যার কথাগুলোও মনে পড়ল। তিনি ভবিষ্যৎ বক্তার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আমি তোমার কথা বিশ্বাস করি না এবং তোমাকে এখানে আর দেখতে চাই না। কিন্তু চলে যাওয়ার আগে ভবিষ্যৎ বক্তা তাকে বলল যে তার কথার সত্যতার প্রমাণ হিসেবে সে এক গুরুতর রোগে অসুস্থ হয়ে পড়বে। কিছু সময় যেতে না যেতেই ভাগ্যক্রমে মনসুর চাচা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ যেন সেই সব কুসংস্কার ও মিথ্যার প্রতি তার বিশ্বাস পরীক্ষা করছিলেন। দুর্ভাগ্যবশত অসুস্থ হওয়ার পর মনসুর চাচা ভবিষ্যৎ বক্তার কথার সত্যতা অনুভব করতে শুরু করলেন এবং ভয় পেলেন যে তিনি তার 2 সন্তানকেই হারাবেন। একই সময়ে তার হৃদয় ভেঙে যাচ্ছিল এবং তিনি নিজেকে বলছিলেন, আমি কিভাবে আমার সন্তানদের একজনের মধ্যে বেছে নেব। কিন্তু তার অসুস্থতা বেড়ে গেল এবং তিনি বিশ্বাস করলেন যে ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণী অনিবার্যভাবে ঘটবে এবং তিনি তার ছেলে ও মেয়ে দুজনকেই হারাবেন। তাই তিনি তার মেয়েকে শেষ করে দিয়ে ছেলেকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন, এই ভেবে যে ছেলে তার মৃত্যুর পর তার মা এবং ছোট ভাই বোনদের যত্ন নিতে পারবে। গ্রামের প্রান্তে এক সুদর্শন যুবক বাস করত, কিন্তু তার হৃদয়ে দয়ামায়ার লেশমাত্র ছিল না। মনসুর চাচা তার কাছে গেলেন তার মেয়েকে শেষ করে দেওয়ার অনুরোধ করতে এবং তাকে যা ঘটেছে ও ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণী খুলে বললেন। যুবকটি বিনা দ্বিধায় বলল, আমি তাকে শেষ করে দেব, কিন্তু তোমাকে এতে সাহায্য করতে হবে। মনসুর চাচা বললেন, আমাকে কি করতে হবে? যুবকটি বলল, আগামীকাল আমি তোমার কাছে আসব এবং তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেব, তোমাকে শুধু বিয়েতে রাজি হতে হবে। মনসুর চাচা যুবকের কথায় রাজি হয়ে বাড়ি ফিরে এলেন এবং তার মেয়েকে জানালেন যে আগামীকাল এক সুদর্শন যুবক তাকে বিয়ে করতে আসবে। মেয়েটি এতে খুশি হল যখন তার বাবা অশ্রুভরা চোখে এবং দুঃখী হৃদয়ে তার দিকে তাকিয়েছিলেন। পরের দিন যুবকটি মনসুর চাচার বাড়িতে গিয়ে তার মেয়েকে বিয়ে করল। তারপর সে মেয়েটিকে নিয়ে তার সাধারণ বাড়িতে চলে গেল। সকালে সে মেয়েটিকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলল, যাতে সে গ্রাম থেকে দূরে চলে যেতে পারে এবং তাকে শেষ করার সময় কেউ দেখতে না পায়। মেয়েটি তার সাথে বেরিয়ে করল। সে জানত না যে সেই যুবক তার জন্য কি ষড়যন্ত্র করছে।
তারা যখন হাঁটছিল মেয়েটি তার দিকে তাকালো এবং দেখল যে সে রেগে আছে। সে তাকে তার রাগের কারণ জিজ্ঞাসা করল, কিন্তু সে উত্তর দিল না। মেয়েটি তাকে তার রাগ থেকে বের করে আনতে চাইল এবং বলল, আমি যদি তোমাকে একটি গল্প বলি যা তোমার ভালো লাগবে। যুবকটি এই ধারণা প্রত্যাখ্যান করল, কিন্তু মেয়েটি জোর করল। মেয়েটি অবিশ্বাস্যভাবে হাসি খুশি ছিল, তাই সে তাকে তার পড়া কিছু গল্প এবং মজার ঘটনা বলতে শুরু করল, যতক্ষণ না যুবকটি তার গল্প পছন্দ করতে শুরু করল। তারা হাঁটতে থাকল যতক্ষণ না তারা পাশের একটি শহরের প্রান্তে পৌঁছালো। যখন তারা সেখানে ছিল, দুজন নগররক্ষী তাদের কাছে এসে তাদের গ্রেফতার করল এবং শাসকের প্রাসাদে নিয়ে গেল। তখন মেয়েটি কি ঘটছে তা বুঝতে পারছিল না, কিন্তু যখন তারা শাসকের সামনে দাঁড়ালো, যুবকটি বলল, মহামান্য শাসক, আমরা কিছু করিনি, আমরা এখানে কেন? শাসক বললেন, কয়েকদিন আগে শহরে একটি বড় চুরির ঘটনা ঘটেছে এবং আমরা শহরের কাছে আসা যে কোনো অপরিচিত ব্যক্তিকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যাপারটি পরিষ্কার না হওয়া পর্যন্ত তোমরা এখানে বন্দী থাকবে। তারপর তিনি রক্ষীদের তাদের কারাগারে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু যুবকটি সাহসী ছিল, তাই সে এই আদেশের বিরোধিতা করল এবং রক্ষীদের সাথে যেতে অস্বীকার করল। রক্ষীদের কাছে তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য মারধর করা ছাড়া আর কোনো উপায় ছিল না। একই সময়ে শাসকের কন্যা তার বাবার পাশে বসেছিল এবং সে যুবক ও তার সাহসিকতায় মুগ্ধ হয়েছিল, কিন্তু সে তা প্রকাশ করল না। এরপর রক্ষীরা যুবক ও মেয়েটিকে কারাগারে নিয়ে গেল। প্রাসাদের রক্ষীদের কাছ থেকে পাওয়া প্রচণ্ড মারের কারণে যুবকের মুখে এবং শরীরে কিছু আঘাত লেগেছিল। মেয়েটি যুবকের দিকে তাকালো এবং তার জন্য দুঃখে তার চোখ অশ্রুতে ভরে গেল। সে তার কিছু ক্ষত মুছে দিতে শুরু করল যাতে তার ব্যথা কিছুটা কমে। সেই মুহূর্ত থেকে সব কিছু বদলে গেল। যখন যুবকটি মেয়েটির হৃদয়ের উদারতা এবং তার চোখে তার জন্য গভীর ভয় দেখতে পেল, তখন সে তার প্রেমে পড়তে শুরু করল, যদিও সে তাকে শেষ করে দিতে চেয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে আজকের পর থেকে সে তার কোনো ক্ষতি করবে না। তারপর সে তার দিকে তাকিয়ে তাকে তার বাবা যা অনুরোধ করেছিল তা বলল এবং জানালো যে ভবিষ্যৎ বক্তার ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করার কারণে সে তাকে শেষ করে দিতে চেয়েছিল। সে তাকে আরও বলল যে তার বাবা তাকে খুব ভালোবাসে, কিন্তু সে এটি করতে বাধ্য হয়েছিল যাতে সে তাকে এবং তার ভাইকে একসাথে না হারায়। যুবকটি যা বলল তা শুনে মেয়েটি অবাক হয়ে গেল, যেন সে যা শুনছে তা বিশ্বাস করতে পারছিল না। তার মনে ভয় দেখা দিল, কারণ সে বুঝতে পারল যে যুবকটি একজন খারাপ মানুষ। কিন্তু যুবকটি তাকে আশ্বস্ত করল এবং বলল যে তার হৃদয় সম্পূর্ণরূপে বদলে গেছে, কারণ এটি তার ভালোবাসায় পূর্ণ হয়েছে এবং এখন থেকে সে তাকে রক্ষা করবে এবং যে কোনো বিপদ থেকে তাকে বাঁচাবে। অবশেষে মেয়েটি স্বস্তি বোধ করল এবং তার কাছে প্রতিজ্ঞা চাইল যে সে তাকে কখনো ছেড়ে যাবে না এবং তার খারাপ কাজে আর ফিরে যাবে না। যুবকটি তার দিকে স্নেহ ও ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং তার অনুরোধ মতো প্রতিজ্ঞা করল। তারা কারাগারে কয়েকদিন কাটিয়ে দিল, যতক্ষণ না একজন রক্ষী এসে যুবককে জানালো যে শাসকের কন্যা তার সাথে দেখা করতে চায়। যুবকটি অবাক হলো এবং বুঝতে পারল না কেন শাসকের কন্যা তার সাথে দেখা করতে চায়, কিন্তু সে কারণ জানতে রক্ষীর সাথে গেল। যখন সে তার সামনে দাঁড়ালো, সে বলল, আমি দেখছি তুমি একজন সুদর্শন এবং সাহসী যুবক এবং আমি চাই তুমি আমাকে বিয়ে করো। যুবকটি যা শুনল তাতে হতবাক হয়ে গেল এবং অবাক হয়ে তার দিকে তাকালো। সে বলল, এটা কিভাবে সম্ভব? তুমি শাসকের কন্যা আর আমি সাধারণ মানুষের একজন এবং তোমার বাবার কাছে বন্দী। শাসকের কন্যা বলল, আমার বাবা ছোটবেলা থেকে আমার কোনো অনুরোধ প্রত্যাখ্যান করেন না। তোমাকে শুধু রাজি হতে হবে আর আমি তোমাকে কারাগার থেকে বের করে আনব, আর তখন তুমি রাজকুমারীর স্বামী হবে। তারপর সে তার দিকে তাকিয়ে বলল, কিন্তু একটি শর্ত আছে। যুবকটি বলল, সেটা কি? শাসকের কন্যা বলল, তুমি তোমার সাথে আসা স্ত্রীকে ত্যাগ করবে এবং তার কাছে আর ফিরে যাবে না। আমি আমার বাবাকে বলবো যেন তাকে কারাগার থেকে আর বের না করা হয়। যুবকটি কিছুক্ষণ ভাবল। সে চালাক ছিল, তাই সে কারাগার থেকে বেরিয়ে আসার জন্য এই সুযোগটি ব্যবহার করতে চাইল এবং নিজেকে বলল, আমি যদি কারাগার থেকে বেরোতে পারি তাহলে হয়তো আমি নিজেকে এবং আমার অসহায় স্ত্রীকে শাসকের হাত থেকে বাঁচাতে পারব। সে শাসকের কন্যার দিকে তাকিয়ে বলল, আমি তোমার শর্তে রাজি এবং তোমার জন্য আমার স্ত্রীকে ত্যাগ করব। এরপর শাসকের কন্যা তার বাবার কাছে গিয়ে জানালো যে সে সেই বন্দী যুবককে বিয়ে করতে চায় এবং তাকে রাজসভার একজন ঘনিষ্ঠ সদস্য বানানোর জন্য অনুরোধ করল। শাসক তার মেয়ের অনুরোধ পূরণ করতে দ্বিধা করেননি, যেমন তিনি অভ্যস্ত ছিলেন, এবং তার মেয়ে যা চেয়েছিল তাতে রাজি হলেন। কয়েকদিন পর শাসকের কন্যা সেই যুবককে বিয়ে করল যেমন সে চেয়েছিল। তাকে কারাগার থেকে বের করে আনার পর এবং তার প্রথম স্ত্রীকে ত্যাগ করতে বাধ্য করার পর দিন কেটে গেল।
যুবকটি শাসকের কন্যাকে বলল যে তারা প্রত্যেকে একটি করে ঘোড়ায় চড়ে রাজকীয় পরিবেশ এবং প্রাসাদের জীবন থেকে দূরে কোথাও ঘুরতে যাবে। শাসকের কন্যা তার স্বামীর অনুরোধ মতো কাজ করল এবং রক্ষীদের দুটি ঘোড়া আনতে বলল। যুবক এবং শাসকের কন্যা ঘোড়ায় চড়ল এবং হাঁটতে হাঁটতে পাশের মরুভূমির প্রান্তে পৌঁছাল। যুবকটির উদ্দেশ্য ছিল শাসকের কন্যাকে ব্যবহার করে তার প্রথম স্ত্রীকে কারাগার থেকে মুক্ত করা। সে শাসকের কন্যার দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে একটি অনুরোধ করতে চাই। শাসকের কন্যা বলল, তুমি যা চাও তাই বলো। যুবকটি বলল, আমি চাই তুমি তোমার বাবাকে অনুরোধ করো যেন সেই অসহায় মেয়েটিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। শাসকের কন্যা যখন এটা শুনল তখন সে রাগান্বিত দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে বলল, আমি এই অনুরোধ ছাড়া তোমার অন্য যে কোনো অনুরোধ পূরণ করতে পারি। আমি চাই না সেই মেয়েটি কারাগার থেকে বেরিয়ে আসুক যাতে সে তোমার সাথে আমার অংশীদার না হতে পারে। যুবকটি বলল, আমি তার কাছে ফিরে যেতে চাই না, কিন্তু সে যখন কারাগার থেকে বেরিয়ে আসবে আমি তাকে তার নিজের পথে চলে যেতে দেব। শাসকের কন্যা তার দিকে তাকিয়ে বলল, আমি এটা বিশ্বাস করি না এবং এই অনুরোধ আমার কাছে আর কখনো করবে না। যুবকটি রেগে গেল এবং শাসকের কন্যার হৃদয়ের কঠোরতা অনুভব করল, কিন্তু সে তা তাকে দেখালো না। সে তাকে শেষ করে দেওয়ার এবং তার প্রথম স্ত্রীকে কারাগার থেকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা ভাবতে শুরু করল, যেমন সে তাকে প্রতিজ্ঞা করেছিল। যুবকটি একজন জাদুকরকে চিনত যে তাকে তার কিছু মন্দ কাজ করতে সাহায্য করত। সে শাসকের কন্যাকে বলল, আমরা যদি কাছের একটি কুটিরে বাস করা এক বৃদ্ধের কাছে যাই যিনি আমাদের ভবিষ্যৎ বলতে পারেন তাহলে কেমন হয়। শাসকের কন্যা দ্বিধা করল না এবং বলল, চলো যাই। সে জানত না যুবকটি কী পরিকল্পনা করছে। যখন তারা কুটিরে পৌঁছালো জাদুকর তাদের স্বাগত জানালো এবং যুবককে বলল, এবার তোমার কি চাই। যুবকটি জাদুকরকে শাসকের কন্যা থেকে একটু দূরে সরে যেতে বলল যাতে সে তাদের কথা শুনতে না পায়। তারপর সে তাকে মনসুর চাচার মেয়ের সাথে তার গল্প বলল এবং তাকে উদ্ধারে সাহায্য করতে অনুরোধ করল। দুষ্ট জাদুকর বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু বন্ধু সবকিছুরই একটি মূল্য আছে। যুবকটি কিছুক্ষণ ভাবল, তারপর জাদুকরকে বলল, আমার কাছে তোমার জন্য একটি ভালো প্রস্তাব আছে। জাদুকর মুচকি হেসে ধূর্ত দৃষ্টিতে যুবকের দিকে তাকিয়ে বলল, সেই প্রস্তাবটি কি? যুবকটি বলল, তুমি কি জানো আমার সাথে আসা এই মেয়েটি কে? জাদুকর বলল, আমি দেখছি তার উপর সম্পদ এবং প্রাচুর্যের ছাপ স্পষ্ট, কিন্তু আমি জানি না সে কে। যুবকটি বলল, সে এই শহরের শাসকের কন্যা। আমি তাকে নিয়ে কুটির থেকে একটু দূরে যাব, তারপর তার মাথায় আঘাত করব যাতে সে জ্ঞান হারায়, তারপর তাকে রেখে চলে যাব। এরপর তুমি তাকে শাসকের কাছে নিয়ে গিয়ে বলবে, আমি আপনার মেয়েকে মরুভূমিতে পড়ে থাকতে দেখেছি এবং তার জীবন বাঁচিয়েছি এবং তাকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে এখানে এসেছি। তখন শাসক তোমাকে এর জন্য পুরস্কৃত করবে এবং হয়তো তুমি ধনী হয়ে যাবে। তারপর যুবকটি জাদুকরকে বলল, কিন্তু এটা ততক্ষণ ঘটবে না যতক্ষণ না আমি প্রথমে আমার স্ত্রীকে শাসকের কারাগার থেকে মুক্ত করি। জাদুকর বলল, ঠিক আছে বন্ধু। তারপর সে তার পকেটে হাত ঢুকিয়ে একটি জাদুকরি স্ফটিক বের করে যুবককে দিল এবং বলল, এই স্ফটিক তোমাকে সাহায্য করবে। যখন তুমি কোনো বিপদে পড়বে তখন শুধু এই স্ফটিকটি মাটিতে ফেলবে এবং তুমি দেখতে পাবে কি ঘটে। যুবকটি এতে খুশি হলো। তারপর শাসকের কন্যাকে নিয়ে কুটির থেকে একটু দূরে গেল। তারপর হঠাৎ থেমে গিয়ে তরুণটি শাসকের মেয়েকে মাথায় আঘাত করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন জাদুকর এসে তাকে তার কুঁড়ে ঘরে নিয়ে যায়। এরপর তরুণটি তার ঘোড়ায় চড়ে শাসকের প্রাসাদের দিকে রওনা দেয় তার প্রথম স্ত্রীকে উদ্ধার করার জন্য। যখন সে প্রাসাদে পৌঁছায় তখন একজন প্রহরীকে নির্দেশ দেয় তাকে রাজকন্যার স্বামী হিসেবে কারাগারে প্রবেশ করাতে। প্রহরী রাজকন্যার স্বামীর অনুরোধ রক্ষা করতে দ্বিধা করেনি এবং তাকে কারাগারে প্রবেশ করায়। যখন সে তার স্ত্রীকে দেখতে পায় তখন তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমার কাছে আমার প্রতিশ্রুতি পূরণ করেছি এবং তোমাকে কারাগার থেকে উদ্ধার করতে এসেছি। মেয়েটি এতে অত্যন্ত খুশি হয়ে বলে, আমি ভয় পেয়েছিলাম যে তুমি আর ফিরে আসবে না এবং আমাকে কারাগারে একা ফেলে যাবে। তারপর সে তার অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করে যখন সে শাসকের মেয়ের সাথে দেখা করতে কারাগার থেকে বেরিয়েছিল। তরুণটি তখন তাকে যা ঘটেছিল তা বলতে শুরু করে। সে বলে, আমি তোমাকে ছেড়ে কারাগার থেকে বেরিয়ে শাসকের মেয়ের সাথে দেখা করার পর সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রথমে আমি তার প্রস্তাবে অবাক হয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর আমি দেখলাম যে এটা আমাদের দুজনের কারাগার থেকে বেরিয়ে আসার একটা সুযোগ। এরপর সে তাকে বাকি গল্প এবং শাসকের মেয়ের সাথে যা ঘটেছিল তা বলে, এমনকি তারা জাদুকরের কাছে যাওয়ার পর ফিরে আসা পর্যন্ত। তারপর তরুণ এবং মেয়েটি কারাগার থেকে পালাতে শুরু করে। যখন তারা বেরিয়ে যাচ্ছিল তখন একজন প্রহরী লক্ষ্য করে যে রাজকন্যা অনুপস্থিত এবং তরুণটি তাকে ছাড়াই প্রাসাদে এসেছে এবং সে কোনো ষড়যন্ত্র করছে। প্রহরী দ্রুত শাসকের কাছে গিয়ে তাকে সব জানায়।
যখন শাসক তার মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানতে পারেন তখন তিনি প্রহরীদের নির্দেশ দেন তরুণ এবং মেয়েটিকে ঘেরাও করার জন্য, যতক্ষণ না তিনি জানতে পারেন রাজকন্যা কোথায় নিখোঁজ হয়েছে। তরুণ এবং মেয়েটি পালানোর চেষ্টা করে, কিন্তু প্রহরীরা তাদের প্রাসাদের উঠানে ঘেরাও করে ফেলে। তখন তরুণের কাছে জাদুকরের কাছ থেকে নেওয়া কালো স্ফটিকটি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে তার পকেট থেকে সেটি বের করে মাটিতে ছুঁড়ে মারে, আর তা থেকে এক বিশাল সাপ বেরিয়ে আসে। তরুণ এবং মেয়েটি এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু তরুণটি লক্ষ্য করে যে সাপটি শুধু তাদের দুজনকে রক্ষা করছে এবং প্রাসাদের প্রহরীদের আক্রমণ করছে। যখন সাপটি প্রহরীদের আক্রমণ করছিল তখন তরুণ এবং মেয়েটি পালাতে শুরু করে, কিন্তু একজন প্রহরী তরুণের পালানো লক্ষ্য করে এবং তার দিকে একটি তীর ছোড়ে যা তার পায়ে আঘাত করে। কিন্তু সাপটি প্রহরীদের আক্রমণ করতে থাকে যতক্ষণ না তরুণ এবং মেয়েটি পালিয়ে যায় এবং সেই স্থান থেকে পুরোপুরি দূরে চলে যায়। তারা হাঁটতে হাঁটতে মরুভূমির গভীরে পৌঁছে যায় এবং ক্লান্তি ও পরিশ্রান্তি তাদের ওপর স্পষ্ট হয়ে ওঠে। এমত অবস্থায় তারা দূর থেকে একটি গাছ দেখতে পায় এবং তার ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য সেদিকে যায়। যখন তারা গাছের কাছে পৌঁছায় তখন তারা তার ছায়ায় বিশ্রাম নিতে বসে। তরুণের আঘাতের কারণে ব্যথা তীব্র হয়ে উঠেছিল। যখন মেয়েটি তার দিকে তাকিয়ে তাকে তার আঘাতের যন্ত্রণায় কাতরাতে দেখে তখন সে তার মাথা থেকে ওড়না খুলে সেই ক্ষতস্থান বেঁধে দেয়। তরুণটি তার দিকে স্নেহ ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় এবং এর জন্য তাকে ধন্যবাদ জানায়। যখন তারা তাকায় তখন তারা কাছাকাছি একটি কূপ দেখতে পায়। সে কিছু পানি আনতে চেয়েছিল। মেয়েটি তরুণের দিকে তাকিয়ে দেখল যে সে নড়তে পারছে না, তাই সে তাকে বলল, আমি কূপে গিয়ে কিছু পানি নিয়ে আসব। যখন মেয়েটি কূপে যায় তখন সে পানি তোলার জন্য কোনো বালতি খুঁজে পায় না, তাই তার কাছে কূপের ভিতরে নেমে কিছু পানি আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে কূপের ভিতরে নামতে শুরু করে। যখন সে কূপের তলদেশের কাছাকাছি পৌঁছায় এবং কিছু পানি নেওয়ার জন্য হাত বাড়ায় তখন মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিছু সময় কেটে যায় এবং মেয়েটি ফিরে আসে না। তরুণের চেহারায় উদ্বেগের ছাপ ফুটে ওঠে। সে তাকে খোঁজার জন্য কূপের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তার পায়ে দাঁড়াতে পারছিল না। তাই সে হামাগুড়ি দিয়ে কূপের দিকে যেতে থাকে যতক্ষণ না সে সেখানে পৌঁছায়। যখন সে কূপের ভিতরে তাকায় তখন সে মেয়েটিকে খুঁজে পায় না। তখন তরুণটি আতঙ্কিত হয়ে পড়ে এবং মেয়েটিকে খুঁজতে চারপাশে তাকাতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। একই সময়ে মেয়েটি নিজেকে কূপের তলদেশে দেখতে পায় এবং তলদেশ থেকে পানি অদৃশ্য হয়ে গিয়েছিল। মেয়েটি আবার ওপরে উঠে কূপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। যখন সে তার সামনে তাকায় তখন সে একটি হিংস্র কালো কুকুরকে কূপের তলদেশে একটি শেকলে বাঁধা অবস্থায় দেখতে পায়। কুকুরটি তার দিকে ঘেউ ঢেউ করতে থাকে যেন সে তাকে আক্রমণ করতে চায়। মেয়েটি সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে লক্ষ্য করে যে তার কাছে পানি ভর্তি একটি পাত্র রয়েছে, কিন্তু শেকলে বাঁধা থাকার কারণে সে সেটিতে পৌঁছাতে পারছে না। তখন মেয়েটি বুঝতে পারে যে কুকুরটি তৃষ্ণার কারণে ঘেউ ঘেউ করছে এবং যেন তার কাছে পানি পান করানোর জন্য অনুরোধ করছে। মেয়েটি তার ভয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তার কাছে পানি এগিয়ে দিতে শুরু করে। যখন কুকুরটি পানি পান করে তখন ধোঁয়া কূপের তলদেশ পূর্ণ করে ফেলে এবং তা থেকে কালো আলখাল্লা পরা একজন জিন বেরিয়ে আসে। যখন মেয়েটি সেই দৃশ্য দেখে তখন সে প্রায় জ্ঞান হারাতে যাচ্ছিল, কিন্তু জিন তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আমি এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তুমি আমাকে আমার বন্দিদশা থেকে মুক্ত করেছ, যেখানে আমি দীর্ঘকাল ধরে বন্দী ছিলাম। মেয়েটি তাকে বলে, তোমার সাথে এমনটা কিভাবে হলো? জিন বলে, একজন জাদুকর আমাকে এই কূপে দীর্ঘকাল ধরে বন্দী করে রেখেছিল, যখন আমি তার মন্দ কাজে সাহায্য করতে অস্বীকার করেছিলাম। সে আমার উপর একটি জাদু করে আমাকে একটি কুকুরে পরিণত করে, তারপর আমাকে এখানে নিয়ে আসে এবং আমাকে কূপের তলদেশে একটি শেকলে বেঁধে দেয়, যেমনটা তুমি দেখেছ। সে আমার পাশে পানি ভর্তি একটি পাত্র রেখে দিয়ে বলেছিল, তুমি এই কূপ থেকে বেরোতে পারবে না যতক্ষণ না একজন দয়ালু হৃদয়ের মানুষ এসে তোমাকে এই পানি থেকে পান করাবে। মেয়েটি জিনের গল্প শোনার পর কিছুটা শান্ত হয়। জিন তার দিকে তাকিয়ে তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। মেয়েটি তাকে শুরু থেকে তার গল্প বলে যতক্ষণ না সে কূপের তলদেশে পৌঁছায়। তারপর সে বলে, আমি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। জিন বলে, চিন্তা করো না, আমি নিজের ওপর প্রতিজ্ঞা করেছি যে আমাকে আমার বন্দিদশা থেকে মুক্ত করবে, আমি তার 4টে ইচ্ছা পূরণ করব। মেয়েটি খুশি হয়ে বলে, তুমি যা বলছো তা কি সত্যি? জিন হেসে বলে, তুমি যা চাও তা চাও এবং তুমি নিজের চোখে দেখতে পাবে। মেয়েটি বলে, আমি কূপের তলদেশ থেকে বেরিয়ে যেতে চাই। জিন বলে, শুনলাম এবং মানলাম। মেয়েটি চোখ বন্ধ করার আগেই জিন তাকে কূপের বাইরে বের করে নিয়ে আসে।
যখন মেয়েটি কূপ থেকে বেরিয়ে আসে তখন সে তার স্বামীকে বসে তার জন্য অপেক্ষা করতে দেখে, যে তার দুঃখে মাথা নিচু করেছিল। সে শান্তভাবে তার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। যখন তরুণটি মাথা তুলে তখন সে তার স্ত্রীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। তরুণটি তখন তা বিশ্বাস করতে পারছিল না, কারণ সে ভেবেছিল যে সে তাকে হারিয়ে ফেলেছে। সে তাকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে আর কখনো দেখতে পাবো না। তারপর সে তার দিকে তাকিয়ে তার নিখোঁজ হওয়ার কারণ জিজ্ঞাসা করে। মেয়েটি বলে, যখন আমি তোমার জন্য পানি আনতে গিয়েছিলাম তখন আমি কূপ থেকে পানি তোলার জন্য কিছু খুঁজে পাইনি, তাই আমি কূপে নামতে শুরু করি। যখন আমি পানি স্পর্শ করি তখন আমি হঠাৎ নিজেকে কূপের তলদেশে দেখতে পাই এবং পানি অদৃশ্য হয়ে গিয়েছিল। তরুণটি বলে, কিন্তু আমি যখন তোমাকে খোঁজার জন্য কূপে তাকিয়েছিলাম তখন আমি কূপের ভিতরে পানি ছাড়া আর কিছু খুঁজে পাইনি। জিন তাদের কথা শুনছিল এবং হেসে বলল, যে লোকটি আমাকে বন্দি করেছিল সে আমাকে ভিতরে বন্দি করার পর কূপের উপর একটি জাদু করেছিল। সে এমন ব্যবস্থা করেছিল যে যে উপর থেকে দেখবে সে কূপে পানি দেখতে পাবে, যাতে কেউ আমাকে ভিতরে দেখতে না পায় এবং আমাকে উদ্ধার করতে না পারে। আর যে তলদেশে পৌঁছাবে সে সেখানে কিছুই খুঁজে পাবে না। তারপর জিন মেয়েটির দিকে তাকিয়ে বলল, মনে রেখো, তোমার এখনও 3টে ইচ্ছা বাকি আছে যা আমি পূরণ করতে পারি। মেয়েটি তার স্বামীর দিকে তাকিয়ে তার আঘাতের যন্ত্রণায় কাতরাতে দেখে, তাই সে জিনকে বলে, আমি চাই তুমি আমাকে এই ক্ষত নিরাময়ে সাহায্য করো। জিন তার দিকে তাকায় এবং সে একজন সৎ জিন ছিল, তাই বলল, আরোগ্য দানকারী হলেন আল্লাহ, কিন্তু আমি ক্ষতটি দ্রুত নিরাময় করতে পারি। জিন তার স্বামীর পাশে বসে বলল, বিসমিল্লাহ, এই ক্ষত নিরাময় হোক। তারপর সেটিতে হাত বুলিয়ে দেয় এবং খুব বেশি সময় লাগেনি, তরুণটি আবার তার পায়ে দাঁড়াতে সক্ষম হয়। মেয়েটি এতে খুশি হয়, কিন্তু তার ভাই এবং বাবার কথা মনে পড়ে। তখন সেই 2 বছর শেষ হয়ে গিয়েছিল যা গণক বলেছিল। মেয়েটি জিনকে বলল, আমি চাই তুমি গিয়ে আমাকে আমার ভাই এবং বাবার অবস্থা সম্পর্কে জানাও 2 বছর শেষ হওয়ার পর। জিন তাদের সামনে থেকে কয়েক মিনিটের জন্য অদৃশ্য হয়ে যায়, তারপর ফিরে আসে। সে মেয়েটির দিকে তাকিয়ে বলল, তোমার ভাই একটি গভীর রোগে অসুস্থ হয়ে পড়েছে এবং আমি তোমার বাবাকে তার পাশে দুঃখিত হয়ে বসে থাকতে দেখেছি। তিনি বলছিলেন, আমার মেয়ে হারিয়ে গেছে এবং এখন আমার ছেলেও হারিয়ে যাবে। জিনটির কথা শুনে মেয়েটি দুঃখিত হয়ে গেল এবং তার কাছে শেষ একটি ইচ্ছে ছিল যা জিনটি পূরণ করতে পারত। তাই সে তাকে তার ভাইয়ের চিকিৎসায় সাহায্য করার জন্য অনুরোধ করল। জিনটি বলল, একটি ঝর্ণা আছে যাকে জীবনের ঝর্ণা বলা হয়, যদি তোমার ভাই তা থেকে পান করে তাহলে আল্লাহর ইচ্ছায় সে তার রোগ থেকে মুক্তি পাবে। মেয়েটি বলল, সেই ঝর্ণা কোথায় অবস্থিত? জিনটি বলল, সেই ঝর্ণাটি এখান থেকে অনেক দূরে একটি গ্রামে অবস্থিত, কিন্তু আমি তোমাদের দুজনকে সেখানে পৌঁছে দিতে পারি। কিন্তু জেনে রাখো যে এই গ্রামের মানুষের অদ্ভুত রীতিনীতি ও বিশ্বাস রয়েছে। তারা যে কোনো অপরিচিত ব্যক্তিকে ধরে ফেলে এবং তাদের দেবতাদের জন্য বলি দেয়। জিনটির কথা শুনে মেয়েটি কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তরুণ তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তারপর তরুণটি জিনকে বলল, চলো যাই। হঠাৎ জিনটি একটি বিশাল ঈগলে পরিণত হয়, তারপর তাদের পিঠে তুলে নিয়ে উঁচুতে উড়ে যায়। সে উড়তে থাকে যতক্ষণ না তাদের গ্রামের প্রান্তে পৌঁছে দেয়। তারপর সে তাদের মাটিতে নামিয়ে দেয়। যখন তরুণ এবং মেয়েটি তার পিঠ থেকে নামে তখন জিনটি তার আগের রূপে ফিরে আসে। তারপর সে তাদের বলে, তোমাদের এখন এই গ্রামে প্রবেশ করার একটি সুযোগ আছে। তারা আজ তাদের রীতিনীতিতে ব্যস্ত। তোমাদের দ্রুত ঝর্ণা থেকে পানি নিয়ে আসতে হবে সেই রীতিনীতি শেষ হওয়ার আগে। তারপর সে চলে যায় এবং এর সাথে 4টে ইচ্ছাও শেষ হয়ে যায়। মেয়েটি এবং তরুণটি সাবধানে গ্রামের ভিতরে লুকিয়ে প্রবেশ করে যতক্ষণ না তারা ঝর্ণার কাছে পৌঁছায়। তাদের সাথে একটি ছোট বোতল ছিল, তাই তারা ঝর্ণার পানি দিয়ে তা ভরে নেয়। যখন তারা এমন করছিল তখন গ্রামের একজন বাসিন্দা তাদের দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে, এই 2 অপরিচিতকে ধরো। তরুণ এবং মেয়েটি দৌড়াতে শুরু করে, পালানোর চেষ্টা করে যতক্ষণ না তারা একটি খাদের প্রান্তে পৌঁছায়। গ্রামের লোকেরা তাদের কাছে এসে তাদের ঘিরে ফেলেছিল। মেয়েটি তরুণটিকে বলল, আমাদের আর কোনো উপায় নেই, হয় গ্রামের লোকেরা আমাদের ধরে ফেলবে অথবা আমরা খাদের উপর থেকে লাফ দেব। তখন তরুণ এবং মেয়েটি ভেবেছিল যে তারা নিশ্চিতভাবেই ধ্বংস হয়ে যাবে। হঠাৎ তারা দেখল জিনটি তাদের সামনে আবির্ভূত হয়েছে এবং আবার একটি বিশাল ঈগলে পরিণত হয়েছে। সে দ্রুত তাদের পিঠে তুলে নিয়ে উঁচুতে উড়ে গেল, তাই গ্রামের লোকেরা তাদের ধরতে পারল না। যখন তারা আকাশে ছিল মেয়েটি জিনকে বলল, 4টে ইচ্ছা শেষ হয়ে যাওয়ার পরও তুমি আমাদের কাছে কি করে ফিরে এলে? জিনটি মেয়েটিকে বলল, আমি আবার তোমার দয়ালু হৃদয়ে এবং ভালোর প্রতি তোমার ভালোবাসা দেখে এসেছি। অবশেষে তরুণ এবং মেয়েটি চাচা মনসুরের বাড়িতে পৌঁছায়।
যখন চাচা মনসুর তার মেয়েকে দেখতে পান তখন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে সে এখনও বেঁচে আছে এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরেন। চাচা মনসুর এতে খুশি হন, কিন্তু একই সাথে তিনি তার ছেলের জন্য দুঃখিত ছিলেন, কারণ সে অসুস্থ হয়ে পড়েছিল। তিনি তার মেয়েকে সে কথা জানান। মেয়েটি তার বাবাকে বলল, দুঃখ করো না বাবা, আমি আমার ভাইয়ের অসুস্থতার কথা জানতে পেরেছি এবং তার জন্য ওষুধ নিয়ে এসেছি। চাচা মনসুর তার মেয়েকে বললেন, সত্যি আমার মেয়ে? মেয়েটি বলল, সত্যিই বাবা। তারপর মেয়েটি তার ভাইয়ের কাছে গিয়ে তাকে জীবনের ঝর্ণা থেকে আনা পানি পান করায়। খুব বেশি সময় লাগেনি, সে মহান আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে ওঠে। চাচা মনসুর বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলে সুস্থ হয়ে গেছে এবং তার মেয়ে তার কাছে ফিরে এসেছে। তিনি অত্যন্ত খুশি হন এবং তার মেয়ের কাছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন। চাচা মনসুরের স্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি তার দিকে তাকিয়ে বললেন, আমি কি তোমাকে আগে পরামর্শ দিইনি যে এই সব জাদুকর ও প্রতারকরা যা দাবি করে তা মিথ্যা ও কুসংস্কার ছাড়া আর কিছুই নয়? তখন চাচা মনসুর হাসলেন যখন তিনি তার স্ত্রীর কথা সত্যতা বুঝতে পারলেন এবং বললেন, জ্যোতিষীরা মিথ্যা বলে, যদিও কখনো কখনো তাদের কথা মিলে যায়।